আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথমে রুবিনা আপা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা যেটা দেখেছিলাম গত সেপ্টেম্বরে আইজিপির পক্ষ থেকে একটা ঘোষণা এসেছিল যে প্রচুর মামলা হচ্ছে এবং অনেকেই ভুয়া মামলা করছেন, অর্থ বাণিজ্যের জন্য মামলা করছেন। তদন্ত ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। এরপর আমরা একই বিষয় শুনেছি আইন উপদেষ্টার কাছ থেকে এবছরের এপ্রিলে। আবার কদিন আগেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল যে এরকম করা যাবে না। এরপর আমরা দেখছি যে আজকে নুসরাত ফারিয়াকে একটি হত্যা মামলায়, যেটি তিনি সম্ভবত ২০০-র পরে তার আসামি নম্বর তালিকায়, তাকে গ্রেফতার করা হলো এবং স্বরাষ্ট্র উপদেষ্টাই বলছেন মামলা আছে, গ্রেফতার করছে, ছাইরা দিলে তো বলবেন আবার ছেড়ে দিচ্ছেন। এই বিষয়গুলো আসলে কি হচ্ছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো ইন্ডিকেট করছে সরকারের আসলে কোনো কিছুর উপরেই কোনো নিয়ন্ত্রণ নেই, এবং বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি আছেন তিনি কথা বলছেন মিডিয়ার সামনে, দেখতে পাচ্ছি রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করে তিনি তার দায়িত্বশীলতার পরিচয় দেবার চেষ্টা করছেন। কিন্তু সবচেয়ে ব্যর্থ কোনো উপদেষ্টা যদি বলতে হয় তাহলে সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টাই সবচেয়ে ব্যর্থ। বিকজ আমরা অর্থনীতির যিনি দেখছেন সালাউদ্দিন আহমেদ, ওনার পারফরমেন্স আমি বলবো যে মানে বেস্ট অফ দ্য বেস্ট, মানে যতজন উপদেষ্টা কাজ করছেন তাদের মধ্যে হি ইজ ডুইং দ্য বেস্ট। আর সবচেয়ে খারাপ কাজ করছেন সম্ভবত স্বরাষ্ট্র। আমি নিজে যেহেতু আইনজীবী এবং রেগুলার প্র্যাকটিশনার, আমি হাইকোর্টে রেগুলার প্র্যাকটিস করছি, আমি যেটা দেখতে পাচ্ছি একই ধরনের মামলা এজাহারটা মোটামুটি জেনারেল কিছু কথা লেখা থাকে, হ্যাঁ, যে আসামিগণ অস্ত্রশস্ত্র লইয়া ছাপাইয়া পড়িলেন, এই ধরনের কিছু জেনারেল কথা লেখা থাকে, এবং কোনো আসামির বিরুদ্ধে স্পেসিফিক কোনো অ্যালিগেশন সেভাবে থাকে না। ইভেন ১, ২, ৩, ৪ একদম টপ যে আসামিগুলা, তারাও কে কোন কাজ করেছে এটা খুব জরুরি। এফআইআর এ এটা একদম স্পষ্টভাবে উল্লেখ থাকতে হয় যে ১ নম্বরের নির্দেশ দিয়েছে, ২ নম্বর অস্ত্র ব্যবহার করেছে, ৩ নম্বরের অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে, কোন গুলি, একদম ডিটেইলিংয়ে থাকতে হয়। এগুলোর কোনোটাই এই মামলাগুলোতে নাই। তারপরে দেখা যাচ্ছে মামলার আসামি সংখ্যা অনেক, ১০০, ১৫০, ২০০ আসামি, এবং তারপরে শুরু হয়েছে অজ্ঞাতনামা। এই সংস্কৃতিটা আমরা আগের সরকারের সময় দেখেছি। আগের সরকার যখন বিএনপির বিরুদ্ধে মামলা দিত, এজাহারের কপিগুলো হুবহু টোটো থাকতো, একটার সঙ্গে একটা হুবহু এক থাকতো, আর শুধু আসামির নাম পরিবর্তন হতো এবং অজ্ঞাতনামা অনেক থাকতো। ১০ জন আসামির নাম দিয়ে বাকি সব অজ্ঞাত, ৫০০ অজ্ঞাত আসামি। ৫০০ অজ্ঞাত, সো দ্যাট এনিওয়ান এন্ড এভরিওয়ান ক্যান বি আসামি। এখনো আমরা সেটাই দেখতে পাচ্ছি। এখনো বাণিজ্য সেভাবেই চলছে। কিরকম বাণিজ্য হচ্ছে? পুলিশ এখন অতটা বাণিজ্য করছে কিনা আমি জানি না, তবে স্থানীয় লোকজন ধরুন বলছে যে আপনার সঙ্গে আমার জমির বিরোধ, আপনার নাম আমি দিয়ে দেবো যদি আপনি জমির এটা সুরাহা না করেন, কিংবা কারোর সঙ্গে হয়তো আমার পারিবারিক দ্বন্দ্ব আছে, তার নামটা আমি দিয়ে দিচ্ছি। আবার হচ্ছে মানুষকে ভয় ভীতি দেখিয়ে যে আপনার নাম দিয়ে দেবো, না হলে ৫০,০০০ টাকা আমাকে দিতে হবে। এভাবে একটা বাণিজ্য চলছে। সো এই কোনো কিছুই এই সরকার, এখন তো ৯ মাস কমপ্লিট অলমোস্ট, তাই না? তো এর মধ্যেও তারা বিষয়গুলো কন্ট্রোল করতে পারে নাই। এমন না যে এই সত্যগুলো সরকার জানে না, প্রতিনিয়ত গণমাধ্যমে আসছে, প্রতিনিয়ত আমরাও আলোচনা করছি। তো সরকার জানে না বিষয়টি তা না, সরকার জানে। হয় সরকার ইচ্ছা করে বিষয়টি কন্ট্রোল করছে না, আর না হলে সরকার কন্ট্রোল করতে পারছে না। দুটোই কিন্তু সরকারের ব্যর্থতাকেই ইন্ডিকেট করে। আর নুসরাত ফারিয়ার ব্যাপারে একটু দুটো কথা বলতেই হয়। আমি এই মাত্র ওনার ইয়েটা দেখছিলাম, প্রথম আলোতে নিউজ এসছে নুসরাত ফারিয়ার গ্রেফতার সময়টাতে উনি ওই জুলাই আগস্টে কি করেছেন। ওখানে দেখা গেছে উনি একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের পক্ষে। উনি দেশের বাইরে ছিলেন, সবচেয়ে বড় কথা ছিল তখন কানাডাতে ছিলেন। যেই সময়কালে ওনাকে হত্যা মামলার আসামি করা হয়েছে, সেই সময়টাতে উনি কানাডাতে ছিলেন। তো এই মামলাগুলো কতটা ভুয়া হচ্ছে, এবং এই মামলাগুলোর পুরো সুবিধাভোগী হবে আওয়ামী লীগ, জানেন? তারা অবলীলায় বলবে, এবং অলরেডি তারা ডেফিনেটলি বলছে। আন্তর্জাতিক মহলে এটা বলছেও, যে মামলাগুলো ভুয়া, মামলাগুলো মিথ্যা, মামলাগুলো পলিটিক্যালি মোটিভেটেড, এবং মামলাগুলো ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হচ্ছে। এবং এই পলিটিক্যাল গেইন পুরোটা কিন্তু আওয়ামী লীগ ক্যাশ করবে। সো এখন যা হচ্ছে, মামলার নামে যা হচ্ছে, এর পুরো দায় এই সরকারকে নিতে হবে। এবং পরবর্তীতে যদি আওয়ামী লীগ দাবি করে যে জুলাই আগস্ট মাসে তারা কিছুই করে নাই, বাংলাদেশে কিছুই ঘটে নাই, এবং যা হয়েছে সবই এই সরকারের মানে ম্যানুফ্যাকচার্ড একটা ফ্যাক্ট, খুব অবাক আমি হব না। আওয়ামী লীগ পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করতেই পারে এইসব ঘটনা থেকে। আদালতে আজকে যিনি সরকারি প্রসিকিউটর ছিলেন তিনি বলেছেন যে নুসরাত ফারিহা
অর্থ দিয়ে সাহায্য করেছেন এবং একই সাথে তাকে ফ্যাসিস্টের দোসর বলা হয়েছে। তো ফ্যাসিস্টের দোসর বলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এই যে ফ্যাসিস্টের দোসর, এই ট্যাগটা এখন যে যত্রতত্র ব্যবহার হচ্ছে, আগে স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকার ট্যাগের মতো, এটা আসলে কতটা ক্ষতি করছে সমাজে? ভীষণ রকম। এবং হাসিনা পালিয়ে গেছে, কিন্তু অনেক হাসিনা বাংলাদেশে রেখে গেছে। সো এখন শুধু শব্দ পরিবর্তন হয়েছে। আগে বলতো রাজাকার শাবক, আগে বলতো রাজাকারের বাচ্চা, আগে বলতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এখন হয়েছে সেটা ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল। কারো কথা আপনার পছন্দ হলো না, আপনি দুটো মুহূর্ত আপনি চিন্তা করবেন না যে কেন কথাটা বলা হলো। এই ভদ্রলোকের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা কি, উনি গত 15 বছরে কি করেছেন, কিচ্ছু হিসাব করা হবে না। ওনার কথা আপনার পছন্দ হলো না, উনি ফ্যাসিস্টের দালাল। তো এই জিনিসগুলো কি হয়, মানুষ এখন যেটা হয় কথা বলতে, লিখতে, মনের ভাব প্রকাশ জি। করতে ভীত হয়ে যায়। আগে ভীত হতো রাজাকার ট্যাগিং এর ভয়ে, এখন ভীত হয় এই নব্য ফ্যাসিস্টের দোসর এই ট্যাগিং এর ভয়ে। তো এটা আসলে সমাজে একটা অস্থিরতা তৈরি করে, রাজনীতিতে একটা অচলাবস্থার দিকে নিয়ে যায়, এবং তাই হচ্ছে বাংলাদেশ। জানি, ধন্যবাদ রুবিনা আপা আপনাকে। মঞ্জুমা, আপনার কাছে আসতে চাই, যেটা আপা বলছিলেন যে হাসিনা চলে গেছেন, অনেক হাসিনা রেখে গেছেন। নুসরাত ফারিয়ার একটা ভিডিও ইন্টারভিউ ফেসবুকে ছড়িয়ে বেড়াচ্ছে যে তিনি যে হাসিনার চরিত্র অভিনয় করেছিলেন বায়োপিকে শেখ মুজিবুর রহমানের, সেখানে তার ওই ইন্টারভিউ ছিল এরকম যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নারীর ভেতরে একজন হাসিনা বাস করে। আসলে এই হাসিনা কিভাবে বাস করে এবং সেই হাসিনা বাস করার কোনো প্রমাণ এখনো আমরা পাচ্ছি কিনা? মানে ফ্যাসিজম কি আসলে, হাসিনা যদি ফ্যাসিজমের প্রতিকৃতি হয়? ধন্যবাদ জাফর সাদিক, ব্যারিস্টার রহমান ফারহান এবং দর্শকবৃন্দকে শুভেচ্ছা। প্রথম কথা হলো যে যে আলোচনাটা এসেছে, নুসরাত ফারিয়া একজন আর্টিস্ট, একজন অ্যাক্টর, আমাদের অ্যাক্ট্রেস, আমাদের ইয়েতে। আমাদের এই যে শেখ হাসিনা আমাদের দেশটাকে কী পরিমাণ ক্ষতি করেছে সেটা হচ্ছে আমাদের অভিনয় শিল্পী, আমাদের খেলোয়াড় সবাইকে রাজনীতির মধ্যে ঢুকিয়ে, রাজনীতির মধ্যে ঢুকানো খারাপ কিছু না, আমরা তো রাজনীতি করি, রাজনীতি তো ইয়ে না, কিন্তু কথা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদেরও সমর্থক বানিয়ে ফেলার যে প্রবণতা। ফলে আমি একটু ভাবছিলাম যে আচ্ছা, নুসরাত ফারিয়া দেশে ছিল না, যেটা আজকে তার উকিলরা বলল যে উনি 9 জুলাই থেকে 14 আগস্ট উনি দেশে ছিলেন না। তো তাহলে তাকে এখানে আসামি ঢুকালো কারা, বা এই মামলাটার বাদী বা কে হয়েছেন? আপনি জানেন হয়তো, এটা ব্যারিস্টার রমিন আরও ভালো বলতে পারবেন। প্রায় আমরা দেখি যে বাদীরা এফিডেভিট দিচ্ছে যে আমি এই আসামিকে চিনি না। রাইট। এটা দেখেন, একটা মামলা দুর্বল হওয়ার জন্য এর চেয়ে শক্তিশালী ঘটনা তো আর কিছু ঘটতে পারে না। বাদী যেখানে এফিডেভিট দিয়ে দিচ্ছে যে এই আসামিকে আমি চিনিই না, তাহলে এখন তো জানতে ইচ্ছে করছে যে এই আসামিটা দিয়েছে কে, মামলাটা আসলে করেছে কে। আমি অবশ্যই নুসরাত ফারিয়াদের যেই মানে ওই যে বলছেন না সবার অন্তরে একটা হাসিনা বাস করে, এই যে একটা মানে রাজনৈতিক এটাকে কি বলবো, যে শিল্পী থেকে শুরু করে, সাহিত্যিক থেকে শুরু করে, সুশীল সমাজের লোকেরা থেকে শুরু করে সবাই যে একটা ফ্যাসিবাদকে জয় জয়কার করার একটা প্রবণতা, সেজন্য আমি অবশ্যই নুসরাত ফারিয়াদের মতো শিল্পীদেরকে আমি নিন্দা জানাবো, আমি অপছন্দ করব। কারণ তারা শিল্পী সত্তার বাইরে গিয়ে একটা ফ্যাসিজমের সাপোর্টার হয়ে গিয়েছিলেন এবং সেখানে ভুলে গিয়েছিলেন যে কখনো দিনটা আবার ঘুরে আসতে পারে, কখনো এই আজকে যে উনি যে কথাটা বলছেন এটার জন্য তাকে লজ্জিত হতে পারে, এটা কখন তারা ভুলে গিয়েছিলেন। কিন্তু তার মানে তো এটা না যে তাকে আমি একটা ফৌজদারি মামলায় আসামি দেখিয়ে দিয়ে দিব। এখন দেখেন এখানে সমস্যাটা কোথায় হয়েছে, সবাই হয়তো ট্রল করছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথাকে নিয়ে, যে উনি বলছেন যে উনি একটু সহজ সরল টাইপের কথাবার্তা বলেন, যেটা আমরা যেটা বলি যে আমাদের দায়িত্বশীল পর্যায়ে যারা থাকেন তাদেরকে আসলে কথাবার্তার জায়গায় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। কথা তো সত্য যে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একটা মামলা আছে। এখন কালকে যখন সে বর্ডার ক্রস করছিল বা ইমিগ্রেশন ক্রস করছিল, তখন তো এটা যৌক্তিক ব্যাপার যে তার বিরুদ্ধে মামলা আসবে। আর নুসরাত ফারিয়া তো একজন ফেমাস পরিচিত মুখ, এবং আপনি যদি বলেন যে হাসিনা পালিয়ে গেছে, তাকে দ্বিতীয় হাসিনাও বলা যেতে পারে, যেহেতু সে হাসিনা চরিত্রে অভিনয় করেছে। অভিনয় করাটা অন্যায় না, কারণ আরও অনেকেই তো অভিনয় করেছেন। তিশার ব্যাপারে কথা আসছে যে তিশাও তো অভিনয় করেছেন। আজকে একজন একটা মজার কথা বললো যে ওই ছবিতে যারা রাজাকারের অভিনয় করেছে তারা বেঁচে গেছে, জায়েদ খান টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছে, তাদের ব্যাপারে কারো কোনো ক্ষোভ নাই। তো যাই হোক, এখন জায়েদ খান হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের সময় সবচেয়ে সুবিধাভোগী সুবিধাভোগী নায়ক শিল্পী। নামের একজন মানুষ, যিনি আসলে নায়ক কিনা সেটা মানুষ বলবে। রাইট। তো এখন কথা হচ্ছে যে মানে এই যে
উনি ওনার জায়গা থেকে উনি যেটা বলছেন যে মামলা আছে, এখন একজন মামলা আছে যার ওয়ারেন্ট আছে, তাকে যদি আমরা এখন ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিই তাহলে তো আপনারা বলবেন যে সে পালাই গেল কীভাবে, সে চলে গেল কীভাবে। এটারও একটা কথা আছে, নাই যে তা না। প্রসঙ্গ হচ্ছে আরও আগের জায়গায়, এই ধরনের মামলাগুলোর ব্যাপারে যেখানে গভর্নমেন্ট বলছে, যেখানে আমি নিজেও শুনেছি আইন উপদেষ্টার পক্ষ থেকে, আমি একটা অনুষ্ঠানে উনিও ছিলেন আমিও ছিলাম, উনি বলেছেন যে যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে যেখানে বাদী এফিডেভিট দিচ্ছে জি। যে আমি চিনি না এই আসামিকে, তো বাদীকে তো জিজ্ঞাসাবাদ করা উচিত যে কে তোমাকে এই আসামি ঢুকালো এখানে। এক্ষেত্রে কিন্তু আমরা একটা জায়গায় পুলিশের বক্তব্য শুনেছি। পুলিশের বক্তব্য হচ্ছে বাদীরা এত আসামিকে নাই চিনতে পারে, সেখানে আমরা যদি তাদের নাম বলে দেই কিংবা এরকম কিছু একটা সামথিং, বাদী সব আসামিকে চিনতে হবে শর্ত নেই। হ্যাঁ ঠিক আছে, এখন চিনবে না, বাদী হয়তো বলবে যে আমি চিনি না, কিন্তু ঠিক আছে বাদী বলছে আমি জানি না, আমাকে আমার অজান্তে নাম ঢোকানো হয়েছে। এই কথাটা আমি ওই প্রসঙ্গটা বলছি। এখানে রুমিন ফারহানা একজন বিএনপির নেত্রী, তারপর আমি বলছি এই অভিযোগটা কিন্তু বিএনপির দিকে যায়। কেন যায়? যে যারা বলছে যে আপনার এই মামলাগুলো দিচ্ছে কারা, মানে আমার নিজের এলাকায় আমি জানি, আমার এলাকায় দেখা গেল যে মানে বিএনপির লোকদেরকে মামলা দেওয়া হয়েছে। কথা বুঝছেন? জি। এরকম ঘটনা আছে। উনি তো নির্বাচনী এলাকায় যান, উনি আরো ভালো বলতে পারবেন। ইভেন জামাতের লোকেরাও একজন আরেকজনের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মামলায়। অর্থাৎ কার বিরুদ্ধে, যে উনি যেটা বললেন যে জমির ব্যাপার আছে, কারো বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধ আছে, এটা দিয়েছেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে এই দায় কিন্তু এই সরকারের উপরে আসবে, যেহেতু ওনারাই বলেছেন যে প্রচুর মিথ্যা মামলা হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, এবং ওনারাই বলেছেন যে যারা এই মিথ্যা মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং দেখেন এই মামলাগুলো কিন্তু খুবই দুর্বল মামলা। ওই যে উনি বলেছেন যে কপি পেস্ট করা হয়েছে, আমি দুই একটা মামলার আর্জি দেখেছি, এইটা আপনার যখন ট্রায়ালে যাবে এই মামলা টিকবেই না। তাহলে আমরা কিসের ভিত্তিতে, আমরা যখন বিচার চাচ্ছি, আমরা কিসের ভিত্তিতে বিচার চাইবো? আমি কিন্তু একটা মামলার সাক্ষী। জি। আপনার 5ই মে যে ঘটনাটা ঘটেছিল 2013 সালে, ওই মামলার আমি কিন্তু সাক্ষী। আমাকে যিনি আইও, উনি আমাকে বললেন যে আপনার সাক্ষ্যটা দেন। আমি সাক্ষ্যটা লিখিতভাবে দিয়েছি। উনি আমাকে এত গ্রেটফুল হয়েছেন, বলছেন আপনার মতো এত ডিটেইলিং সাক্ষী আমরা আর পাই নাই। কারণ হয়েছে কি, সাক্ষীও দিতে চাচ্ছে না লোকেরা, সাক্ষীরাও মানে অ্যাপিয়ার করতে চায় না। তাহলে আপনি বিচার করবেন কিসের ভিত্তিতে? এই জন্য আমাদের এখানে যে আমরা যে বিচার চাই, বিচারের জায়গাটা চাই, সেটাও কিন্তু একটা সহযোগিতার একটা অভাব আছে সব জায়গায়। তো এই সার্বিক বিষয় মিলিয়ে আমি যেটা দেখছি যে এখানের ভেতরে একটা সিরিয়াস একটা মানে তদন্ত হওয়া দরকার, যে এই মামলাগুলো নিয়ে একটা কমিটি করা যেতে পারে বা একটা মামলাগুলো পর্যালোচনা করা যেতে পারে, এবং যে সমস্ত ভুল মামলা হয়েছে এগুলো বাতিল করে একটা পিওর সঠিক, সেটা নিয়েও কিন্তু আইন উপদেষ্টা বলেছিলেন এরকম কার্যক্রম চলছে, কিন্তু একটা সঠিক প্রসেসে মামলাগুলো হওয়া দরকার। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই অভিনয়ী শিল্পীদের, হ্যাঁ, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে যদি ফ্যাসিবাদকে সাহায্য করার, ফ্যাসিবাদকে সমর্থন করার যদি কোনো আইনিগত মামলা হয়, আমি সেটাকে সমর্থন করব। কিন্তু মানে তাদের বিরুদ্ধে যদি আপনি যে সমস্ত মামলাগুলো হয়েছে ফৌজদারি এবং কেউ ছিলেন না, তাহলে তো এই মামলাটা টিকবে না, দুর্বল হয়ে যাবে, এবং সত্য বেনিফিট পাবে তারা অন্যদিকে। বাট আমার কথা হচ্ছে আমরা অবশ্যই ফ্যাসিবাদের বিচার চাইব, কিন্তু কোনো নির্দোষ লোকের বিচার, কোনো নির্দোষ লোক হয়রানির শিকার হোক, সেটা তো আমরা চাইবো না। আর যার যেটা অপরাধ সেটার জন্য তাকে দোষী করতে হবে। যে সমস্ত আপনার সাংবাদিকেরা, যে সমস্ত লেখকরা তাদের লেখা দিয়ে, সাংবাদিকতা দিয়ে ফ্যাসিবাদকে এখানে দৃঢ়তার সাথে মানে মানে কি বলা যায় যে উৎসাহিত করেছেন, ওই পর্যায়ের শাস্তি বিচার তাদের হতে হবে। কিন্তু তাদেরকে যদি আপনি গাড়ি ভাঙচুরের মামলা দেন, তাদেরকে যদি আপনি পকেট মারের মামলা দেন, ছাগল চোরের মামলা দেন, বা ভ্যানিটি ব্যাগ চোরের মামলা দেন, তাহলে তো সে মামলায় মানে কোনো লাভ হবে না আমাদের। তো এই জায়গাগুলো আজকে আপনার মাধ্যমে আমরা বললাম যে সরকারের উচিত এ ব্যাপারে একটা স্পষ্ট এবং দৃঢ় ব্যবস্থা নেওয়া, না হয় এই ধরনের ঘটনা আরও ঘটবে এবং ভাবমূর্তি নষ্ট হবে।